সুন্দরী স্ত্রীর নরম শরীর জেতার চেষ্টা না করে তার মনটা জেতার চেষ্টা করাই কাল হয়ে দাঁড়ায় স্বামীর জীবন। আর তারই রেশ ধরে ঘটতে থাকে একের পর এক অঘটন। বাপরে বাপ, এর আগে এমন লাভ স্টোরি সাসপেন্স থ্রিলার মুভি দেখাই যায়নি। শারীরিক চাহিদা আর ভালোবাসা এই দুটো কোথায় পৌঁছে দেয় একটা মানুষের জীবন, মুভিটি না দেখলেই বুঝতেই পারতাম না। এমন থ্রিলার লাভ স্টোরি মুভি বাপের জন্মেও দেখিনি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুভিজ ডক্টর। এখনও যারা মুভিজ ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে থাকুন। মুভির শুরুতে দেখা যায় একটি মেয়ে রাস্তায় কুকুরদের মাংসের টুকরো খাওয়াচ্ছে, আর হঠাৎ করেই সেখানে একটা বিস্ফোরণ ঘটে। মেয়েটি দৌড়ে সেখানে যায়, আর যে দেখে একটা হাতের টুকরো সেখানে পড়ে আছে, আর সেটা আগুনে জ্বলছে। হাতে লেখা আছে রানী। আর এটা দেখেই মেয়েটা রিশু রিশু বলে চিৎকার করে কেঁদে ফেলে। এখন আপনারা যে মেয়েটিকে দেখছেন ইনিই হলো রানী, আর রিশু হলো ওনার হাজব্যান্ড। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছে তাদের। এবং এখানে ইন্ট্রোডিউস হয় এই পুলিশ অফিসারের, যার নাম হলো কিশোর। কিশোর হলো এমন একটি ক্যারেক্টার যে পুরো মুভি জুড়েই এমন গোমড়া মুখ করে থাকে, মানে আমরা একবারও তাকে হাসতে দেখিনি। তো যাই হোক, পুলিশ যখন ইনভেস্টিগেশনে আসে তখন দেখে পুরো বডিটা আগুনে পুড়ে গেছে, আর মাথার খুলিতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এর চিহ্ন পাওয়া যায়। এবং এটা ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা মার্ডার। কিন্তু করলোটা কে? সন্দেহের তীর যায় রানীর দিকে। রানীই তার হাজব্যান্ডকে মার্ডার করেছে এই সন্দেহ করে পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এরপর 6 মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যখন রিশুর মা রিশুর জন্য মেয়ে দেখছে। রিশু পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দিল্লিতে সে মেয়ে দেখতে এসেছে। সেখানে আসলে মেয়ের মা বলে, এই সব কিছু খাবার, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমার মেয়েই করেছে। আমার মেয়ে রানী সব কাজ করতে পারে। ওই যে হাতের কাজগুলো দেখছেন ওগুলোও রানী করেছে। মানে মেয়ে দেখতে গেলে মেয়ের মা একটু বাড়িয়ে বলবে মেয়ে সম্পর্কে, এটাই স্বাভাবিক। আর এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। রানীর পিসি রানীকে বলে, তোর আগের বয়ফ্রেন্ডটা 5 বছর ছিল, পালিয়ে গেল কেন? তার আগেরটা 2 বছর ছিল, সেও পালিয়ে গেল। এটা ভালো ছেলে, ধরে নে, ভালো থাকবি। ব্যাপারটা একবার আন্দাজ করুন, মেয়েটার ট্যালেন্ট কত বড়। যাই হোক, কার কি বড় এটা আমাদের দেখে লাভ নেই। মেয়েটা ছেলেটার সাথে একান্ত কথা বলতে চায়, আর তাই ছেলেকে ডেকে পাঠায় তাদের কিচেনে। আর ছেলেটা হলো মহা বলদ টাইপের। এত সুন্দর মেয়ে দেখেও বেরই হচ্ছিল না মুখের কথা। তো মেয়েটা নিজে থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি দীনেশ পণ্ডিতের থ্রিলার সাসপেন্স উপন্যাসগুলো পড়ো? ছেলেটা বলে না। মেয়েটা বলে পড়বে, ওখানে খুন করা এবং সেখান থেকে বেরিয়ে আসার চমৎকার বর্ণনা দেওয়া আছে। এখানে বলে রাখি, এই যে ছোটোখাটো কথা সবগুলো মুভির শেষে বিস্ফোরণের আকার ধারণ করবে, সুতরাং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। মেয়েটা ছেলেটিকে আরও জিজ্ঞেস করে, আচ্ছা ছুটির দিনগুলোতে তুমি কি করো? ছেলেটা বলে, ওই ছুটির দিনগুলোতে আর কী বা করব, আশেপাশের বাড়িগুলোর ফ্যান ফ্রিজ এগুলো ঠিক করি, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মেয়েটা বলে, আচ্ছা একটা কাজ করো তো, আমাদের এই কিচেনের ফ্যানটা অনেক দিন যাবৎ পড়ে আছে, এটা ঠিক করে দাও তো। মেয়ে দেখতে গিয়ে সে ফ্যান ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিষয়টা বোঝেন একবার। তো এই জিনিসটা রিশুর মা দেখে ফেলে, আর তিনি এটাও বুঝে যান আমার ছেলেটা তো বিশ্ব বলদ প্রকৃতির, যে মেয়ে দেখতে এসে ফ্যান ঠিক করছে। আর মেয়েটা হলো একটা চালু ইঞ্জিন প্রকৃতির। আর যাই হোক, এই মেয়েটিকে আমি কিছুতেই আমার ঘরের বউ করে নিয়ে যাব না। কিন্তু তার ছেলে ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। এবং শুধু প্রেমে পড়া নয়, হাতে রানী দিয়ে যে ট্যাটুটা মুভির প্রথমেই দেখা গেল, যে হাতটা জ্বলছিল, রানী নামের ট্যাটু করা ছিল। এবং দীনেশ পণ্ডিত লেখকের যে সাসপেন্স থ্রিলার উপন্যাসগুলো আছে বইগুলোও সে পড়া শুরু করে। প্রেমে পড়লে মানুষ কি না করে। মা তার ছেলে রিশুকে বলে, ওই জিনিস তুই হ্যান্ডেল করতে পারবি না বাবা। ছেলে বলে, মা আমি হলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রোজ কত ভোল্টের কারেন্ট আমি হ্যান্ডেল করি, আর এই কারেন্টকে পারবো না? যুক্তি শোনেন ছেলেটির। আসলে যে ছেলেটির সামনে কোনো কানা মেয়েও কোনো দিন চোখ মারেনি, তার সামনে এত সুন্দরী একটা মেয়ে চলে আসলে সে নিজেকে কীভাবেই বা কন্ট্রোল করবে। এবার কাহিনী রিয়েল টাইমে ফিরে আসে। পুলিশ অফিসার রানীকে জিজ্ঞেস করে, তোমার সাথে তোমার হাজব্যান্ডের রিলেশন কেমন ছিল? রানী বলতে শুরু করে। কাহিনী তখন আবার পিছনে যায়। বিয়ের পর সে যখন শ্বশুরবাড়িতে আসে, তাকে রিসিভ করার জন্য কোনো ব্যান্ড বাজনা কিছুই ছিল না। এটা নিয়ে সে রেগে যায় বিয়ের রাতেই, এবং সেই রাতে সে শুয়ে পড়ে। সকালবেলায় রানী ওঠার পর তার শাশুড়ি তাকে চা করতে বলে। রানী পরিষ্কার জানিয়ে দেয়, আমার দ্বারা এসব সম্ভব না। কিন্তু শাশুড়ি বলে, সেদিন তো তোমার মা বলল সব কিছু তুমি বানিয়েছো, তুমি রান্নাবান্না করতে পারো, তুমি এটা করতে পারো, সেটা করতে পারো, তুমি নাকি সর্বগুণ সম্পন্ন। রানী তখন বলে, আচ্ছা আমার মা বলেছে না, ও মা ওগুলো আর কি ফাজলামো করে থাকে, ওগুলো বাদ দেন, ওগুলো সিরিয়াসলি নেবেন না। আমি রান্নাবান্নার রও জানি না, এগুলো কিন্তু আপনাকেই করতে হবে। বোঝেন ব্যাপারটা একবার। শাশুড়ি এবার মনে মনে চিন্তা করলো, আমি তো ফেসে গেছি। তখন বলল, কি পারো তুমি মা? মা আমি বিউটি পার্লার নিয়ে কোর্স করেছি, আমি আপনার ভ্যাকসিন করে দিতে পারি, পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল সব কিছু করে দিতে পারি। কথাগুলো শুনে এই মহিলা তখন আফসোস করে,
আর ছেলেকে বলে, তোকে বলেছিলাম ঘরের বউ নিয়ে আসতে, আর তুই তো পুরো বিউটি পার্লার উঠিয়ে নিয়ে আসছিস। এই বিউটি পার্লার দিয়ে কী করবো এখন আমি? রিশু কোনো রকম সামলে নেয়। রিশু সবসময় চেষ্টা করে তার বউয়ের মন জয় করতে, এবং তার বউয়ের যে কাজকর্ম করতে হয় তার সবগুলো প্রায় রিশু করে দেয়। কিন্তু অন্য দিক দিয়ে রিশু থাকে খুবই লাজুক। রাতে রানীর মা এবং মাসি ফোন করে আর বলে, তোদের মধ্যে এখনও কিছু হয়নি? রানী তখন বলে, ওর দ্বারা কিছু হয় না। তখন রানীর মাসি বলে, শোন, কাল যখন যখন রিশু তোর সামনে আসবে নিজের বুকের থেকে আঁচলটা ফেলে দিবি, তারপর দেখবি অনেক কিছু হবে। দেখবি কেমন লোভী কুত্তার মতো তোর পিছনে দৌড়ায়। বোঝেন ব্যাপারটা? পুরুষ জাতিকে কিভাবে অপমান করলো এখানে। পরদিন সকালে রিশু যখন তার বউকে চা বানিয়ে আনতে বলে তখন রানী তার আঁচল ফেলে দেয়। কিন্তু এই বিশ্ববলদ এমন ভয় পায় যেন মনে হয় এটা তার পার্সোনাল বউ নয়, অন্য কারোর বউ। সে সেখান থেকে পালিয়ে যায়। তার আঁচল ফেলার দৃশ্য রিশু এনজয় না করলেও তার শাশুড়ি সবকিছু দেখছিল, এবং একইভাবে রিশু যখন যখন তার বউয়ের সাথে কথা বলতে যায় তার বউ তার বুকের থেকে আঁচলটা ফেলে দেয়, এবং বারবার এই দৃশ্য দেখে রিশু অপ্রস্তুত হয়। কিন্তু তার শাশুড়ি সবকিছু দেখছিল, আর এটাও বুঝে গিয়েছিল ঘরে বউ আসেনি, লোকাল সানি এসেছে, যখন তখন আঁচল ফেলে দেয়। তো যাই হোক, রাতের বেলায় রানী খেলা হবে এই চিন্তা নিয়ে সবকিছু শুরু করে। প্রথমের দিকে সবকিছু ঠিক ছিল, কিন্তু রিশু জীবনেও এত সুন্দর মেয়ে কখনোই দেখেনি। তাই রিশু এই খেলায় পার্টিসিপেট করার আগেই রান আউট হয়ে বাড়ি ফিরে আসে, এবং এটা দেখে রানী যথেষ্ট হতাশ হয়ে পড়ে। পরদিন সকালবেলায় রানী তার মাসিকে ফোন করে সব কিছু বলে রাতে কি কি ঘটেছে, আর এটাও বলে, একে বিয়ে করে আমার লাইফটা গেল মাসি। এত সরল সাদাসিধে ছেলে, না কিছু পারে না কিছু করে, আমার চাহিদাগুলোই বোঝে না, আমার কাছেই আসতে চায় না। একে বিয়ে করলামই বা কেন আমি? আমার সম্পূর্ণ লাইফটা বরবাদ হয়ে গেল। এর থেকে যদি আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতাম তাহলেই হয়তো ভালো থাকতাম। এমন বলদ ছেলেকে বিয়ে করে আমার কোন লাভটাই হলো? আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেল। কেন করলে তোমরা এমনটা? কিন্তু ঘটনাচক্রে রিশু এই সব কথা শুনে ফেলে। এত সরল একটা মানুষ, যাকে সব থেকে বেশি ভালোবাসে, তার থেকে যখন কষ্ট আসে সেটা সহ্য করা কষ্টকর। সে তার বউয়ের পিছনে যেভাবে ঘুরত, যেভাবে তার বউকে গুরুত্ব দিত, সেভাবে আর গুরুত্ব দেয় না, মন মরা হয়ে বসে থাকে। এমনকি রানীকে সে ইগনোর করতে থাকে। তার মন থেকে সেই ফিলিংসটা আসে না তার আর। আগে যেমন সে রানীর প্রতি পাগল ছিল, এখন রিশু অনেকটা বদলাতে শুরু করে। কারণ সেদিন রানীর কথাগুলো শুনে রিশু অনেক কষ্ট পেয়েছে, আর তাই তাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। আর এখান থেকেই মুভির কাহিনীটা একটি আলাদা দিকে মোড় নিতে থাকে, এবং একটা মাথা ঘুরিয়ে দেওয়া রহস্যের দিকে এগিয়ে যেতে থাকে। এই সময় একদিন রিশুর মামাতো ভাই নীল আসে তাদের বাড়িতে। নীল ক্রাফটিং করে নদীতে। নীল আর রানী একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ভালোবাসায় পড়ে যায় দুজনে। যেই মেয়ে বাসার কোনো কাজ করত না, রান্নাঘরে ঢুকতই না বললে চলে, সেই মেয়েকে দেখা যায় রান্নাঘরে ঢুকে এটা ওটা তৈরি করতে। সবাই অবাক হয়ে যায়, ব্যাপারটা কি? এরপর নীল আর রানী দুজনেই কাছাকাছি চলে আসে, এবং এক পর্যায়ে তাদের সম্পর্কটা সম্পর্কে পরিণত হয়। তারা একে অপরকে বিছানায় উপভোগ করতে শুরু করে। একদিন নীল রানীকে বলে, রানী, এর পরের প্ল্যানটা কি? রানী বলে, আমি নিশুকে সব বলে দেব। আমি আর তুমি একসাথে থাকবো, আমরা বিয়ে করব। নিশু কখনোই আমার খুশি ফিলিংস এগুলো বোঝেইনি, যেটা তুমি বুঝেছ। ওর লাইফস্টাইলটা আলাদা, ওর চিন্তাভাবনাও আলাদা। নীল তখন রানীকে থামিয়ে বলে, আচ্ছা, আমাকে মাংস রেঁধে খাওয়াবে? তোমার হাতের মাংস খেতে ইচ্ছা করছে আজ। রানী বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসে, এবং রান্না করে যখন ডাইনিং টেবিলে যায় তখন শোনে যে নীল সকালে কাউকে কিছু না বলে চলে গেছে। এতে রানী ভেঙে পড়ে। সে বুঝতে পারে নীল তার শরীরটা খেতেই এখানে এসেছিল, এবং নীলের খাওয়া শেষ আর সে পালিয়ে গেছে, তাই সে কখনোই আসবে না। এরপর রিশু অফিস থেকে আসে এবং রিশুকে সব কিছু খুলে বলে। রানী বলে, আমি নীলকে খুব ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসত, কিন্তু সে আজ সকালে পালিয়ে গেছে। আমি তার সাথে শারীরিক সম্পর্কও করেছি। কিন্তু রিশু এসব কথা শুনে কোনো কথাই বলে না। রানী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু রিশুর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মুভির কাহিনী ফিরে আসে আবার বর্তমানে। পুলিশ ইন্সপেক্টর কিশোর রানীর এসব কথা কিছুই বিশ্বাস করে না। সে রানীকে বলে, কাহিনীটা ভালোই শোনাচ্ছেন, ভালোই লাগছে কাহিনীটা শুনতে, কিন্তু মনটা ভরল না, বুঝলেন? আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি আর আপনার প্রেমিক নীল প্ল্যান করেই রিশুকে মেরেছেন, আর এখন এখানে এসে কত সুন্দর করে নাটক সাজিয়ে আমাকে শোনাচ্ছেন। কি নাটকটাই নাই করলেন? নীল আপনাকে ছেড়ে চলে গেল, আপনি কাঁদতে কাঁদতে সব কিছু স্বীকার করলেন। এই সব কিছুই আপনার প্ল্যানের অংশ ছিল, তাই তো? দুজনেই মিলে এই মহা প্ল্যানটা বানিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে খুন করলেন। মেয়েটা বলে, স্যার, কাহিনীটা আপনারটাও তো ভালো। আসল কথা হলো, রিশুর আমি অন্য রূপ দেখতে পেয়েছিলাম সেদিন। আপনি কি জানেন রিশু আমাকে হত্যার প্ল্যান করছিল? এবার পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায়। সে বলে, আপনার হাজব্যান্ড আপনাকে হত্যার প্ল্যান করেছিল? মেয়েটা বলতে শুরু করে। সে বলে, পরদিন রিশু দিল্লি যায় এবং সেখানে সে নীলকে খোঁজে এবং নীলকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপাতে শুরু করে।
নীল কোনোরকম তাকে ধরে ফেলে এবং উল্টো মারে তাকে শান্ত করার জন্য। নীল রিশুকে বলে, দেখো দাদা, যা হয়েছে তোমার ওয়াইফের সম্মতিতেই হয়েছে, আমি তো আর জোর করিনি, আমার কি দোষ? আর তুমি তোমার বউকে কাছে টানতেই পারো না, ওরকম সুন্দরী বউ, ওরকম নরম শরীর, তাই তো আমার দরকার হয়েছিল। রিশু জবাবে বলে, ভাইরে, ভুলটা তো আমারই হয়েছিল, আমি ওর নরম শরীরের বদলে ওর মনটা জয় করতে চেয়েছিলাম। আর তুই ভাবলি আমার দাদা সহজ সরল মানুষ, আমি দাদাকেও মারি আর দাদার বউটাকেও মারি, প্রতিবাদ করার সাহস তো কেউ পাবে না। রিশু নীলকে আরও জিজ্ঞেস করে, এত কিছু যখন করলি তখন একা চলে আসলি কেন? ওকে সঙ্গে নিয়ে আসতে পারতিস, অন্তত আমাদের তিনজনের মধ্যে দুজন তো খুশিতে বাঁচতে পারত, ওকে কেন নিয়ে আসলি না? নীল চুপচাপ থাকে। এরপর রিশু আবার ফিরে আসে। এদিকে রানীর চরম আফসোস করতে থাকে এবং অনুশোচনা বোধ করতে থাকে। সে জানে সে একটা জঘন্য কাজ করেছে। রানী রিশুর কাছে ক্ষমা চায়। তখন রিশু বলে, আর যাই করো ক্ষমাটা চেও না, তুমি এখান থেকে চলে যাও, এর বেশি কিছু বলবো না। রানী প্রচণ্ড আফসোসে ভেঙে পড়ে এবং সে তখন বুঝতে পারে সে রিশুকে প্রচণ্ড ভালোবাসে। রানী রিশুকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সে রিশুকে জানিয়ে দেয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রিশু, আমি এখান থেকে কোনোভাবেই যাব না। তুমি কি করবে? তুমি আমাকে শাস্তি দেবে? তুমি যা খুশি তাই করো, আমি মরলে এখানেই মরব, কিন্তু আমি তোমাকে ছেড়ে কখনো কোনো দিন যাব না। পরদিন রানী সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে যায় আর পায়ে অনেকটাই চোট পায়। ওখানেই সামনে গাড়ি মুছছিল রিশু, আর রানীকে এ অবস্থায় দেখে রিশুর মুখে দেখা যায় বাঁকা হাসি ফুটে উঠেছে। রানী দেখতে পায় সিঁড়িতে আগে থেকে তেল ফেলা ছিল। সে বুঝতে পারে রিশুই এটা করেছে। রিশু দিন দিন পাল্টে যাচ্ছিল। সে রানীকে যেভাবেই হোক সাজা দিতে চাচ্ছিল। একবার আগুন দিয়ে মারার চেষ্টা করে। এ সময় কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। পুলিশ অফিসারটা অবাক হয়ে রানীর কাছে জিজ্ঞেস করে, আপনার স্বামী যখন আপনাকে মারার চেষ্টা করছিল তখন আপনি কেন পুলিশকে ইনফর্ম করেননি? আর পালিয়ে গেলেন না কেন? আপনি পাগল নাকি আমাদেরকে পাগল বানাচ্ছেন? মেয়েটা বলে, জানেন স্যার, পণ্ডিতজি ওনার একটা বইয়ে লিখেছেন, ভালোবাসায় যতক্ষণ পাগলামি না আসে ততক্ষণ সেটা ভালোবাসাই নয়। আমি দোষ করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে, আর তাই যতক্ষণ না সে আমাকে ক্ষমা না করে শাস্তিটা আমাকে মেনে নিতেই হতো, তাই আমি সেখানেই ছিলাম। এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন রাতে ছাদে বসে মদ খাচ্ছিল রিশু এবং রিশুর বন্ধু, আর রানী সেখানে গেলে রিশু চরমভাবে তাকে অপমান করে। রানী তখন বলে, এত কষ্ট দিয়ে প্রতিদিন মারছো কেন তুমি আমাকে? আজ আমি তোমার সকল কষ্ট মিটিয়ে দিচ্ছি, এখন আমি এই ছাদ থেকে লাফ দিচ্ছি যেন তুমি শান্তি পাও। এটা বলেই সে ছাদের উপরে ওঠে এবং লাফিয়ে পড়তে যায়, আর রিশু ঠিক ওই সময়ই তাকে ধরে ফেলে। তখন রানী বলে, আমি তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু নীলের সাথে আমি যেটা করেছি সেটা তুমি কোনোভাবেই মেনে নিতে পারছো না, কারণ আমি খুব জঘন্য কাজ করেছি, তোমার বিশ্বাস ভেঙেছি। তোমার মতো সরল ভালো মানুষ আমি কখনো দেখিনি, তুমি খুব ভালো মানুষ রিশু। চলো না আমরা প্রথম থেকে আবার শুরু করি, আবার আমাদের জীবনটা ভালোবাসা দিয়ে শুরু করি। এসব কথা শুনে রিশু কেঁদে ফেলে এবং রানীকে ক্ষমা করে দেয়। ওদের লাইফ এবার খুব ভালো চলছিল, সুখে শান্তিতে চলছিল তাদের দিন। হঠাৎ করে আবার নীলের সাথে দেখা হয় একদিন, এবং নীল তাদেরকে উল্টোপাল্টা বলতে থাকে। তখন রিশু গাড়ি নিয়ে নীলকে ধাওয়া করে। এরপর কাহিনী আবার ফিরে আসে রিয়েল টাইমে। পুলিশ আবার রানীর বাসার সামনে আসে এবং যে রিকশায় করে সেদিন সকালে রানী বাজারে মাংস কিনতে গিয়েছিল সেই রিকশাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রানী সেদিন সকালে ওরই রিকশায় গিয়েছিল এবং বাজারেই ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, রিশুকে মারল কে? এরই মধ্যে সেদিন পুলিশের হাতে আসে একটি সিসি ক্যামেরা ফুটেজ। এই সিসিটিভি ফুটেজে দেখা যায় রিশুর বাড়ির সামনে একটি নদী, আর নদীতে দেখা যাচ্ছে যখন ব্লাস্ট হচ্ছিল সেই সময় নীল ওই নদীতে সাঁতার কাটছিল। রানীও বাড়ির বাইরে ছিল, নীলও বাড়ির বাইরে ছিল। তাহলে রিশুকে মারল কে? পুলিশ তখন কনফিউশনে পড়ে যায়। পুলিশ তখন রানীর লাইট ডিটেক্টর টেস্ট করা হবে বলে জানিয়ে দেয়। আসলে লাইট ডিটেক্টর টেস্ট হলো এমন একটা মেশিন, যে মেশিনটা মানুষের হাতে লাগালে সে যদি মিথ্যা কথা বলে তাহলে ধরা পড়ে যাবে। কেননা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার হৃদস্পন্দন একই হারে চলতে পারে না, আর এই মেশিনের সাহায্যে সেটা নির্ণয় করা যায় মানুষটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে। তো সেই মেশিনে বসার আগে রানী নিজের পায়ে একটা ব্রেক ফুটিয়ে নেয়, এবং সেটা এ কারণেই করে যে রানীকে এরপরে যে প্রশ্নই করা হোক না কেন তার হৃদস্পন্দন একই হারে চলতে থাকবে, কারণ তার পায়ে ব্রেক ফুটালে তার যন্ত্রণা হবে এবং ব্যথার হার একই হারে থাকবে। সুতরাং তার হৃদস্পন্দনও একই লেভেলে থাকবে, আর এর ফলে সে মিথ্যা বললেও ধরা পড়বে না। এরপর পুলিশরা তাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করল, কিন্তু পুলিশরা অবাক হয়ে গেল এটা দেখে সে যে কোনো প্রশ্নের উত্তরই তার হৃদস্পন্দন একই হারে চলতে থাকে। পুলিশরা বুঝতে পারল কোনো একটা প্রবলেম আছে। এরপর তারা ধরে ফেলল রানীর পায়ে ব্রেক ফোটানো আছে। এবার রানীকে ডাইরেক্ট পুলিশ অফিসার জিজ্ঞেস করল, সেদিন কি হয়েছিল বলো।
রানী বলে যে সেদিন সকালে আমার শ্বশুর শাশুড়ি বাইরে যায় এবং তারা বাইরে যাবার পর আমি রিশুকে বলি বাজার থেকে মাংস এবং অন্যান্য জিনিস আনতে। ঠিক এই সময় বাড়ি ফাঁকা ছিল এবং সেই সময় নীল আমাদের বাসায় আসে। আর রিশুও সেদিন বাজার থেকে তাড়াতাড়ি চলে আসে। সে এসে দেখে আমরা একে অপরের সাথে তর্ক বিতর্ক করছি। রিশু তখন রানীকে বলে তুমি বাড়ির বাইরে যাও এবং মাংসটা তুমি কিনে নিয়ে আসো। আমরা দুই ভাই মিলে একে অপরের সাথে কথা বলে আমাদের মধ্যে এই বিষয়টা মিটিয়ে নিচ্ছি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই এবং বাজারে যাই সেই রিক্সাওয়ালার রিক্সায় করে মাংস কিনতে। মাংস কিনে যখন বাড়িতে ফিরছিলাম তখনই দেখি সেখানে একটা বিস্ফোরণ ঘটে এবং সেখানে যেয়ে দেখি রিশুর হাতটা সেখানে জ্বলছে। এই সব কথা শোনার পর পুলিশ অফিসারের আর কিছু বলার থাকলো না এবং ওপর মহল থেকে চাপ আসতে শুরু করলো এই কেসটাকে ক্লোজ করার জন্য। এবং এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই রিশু মারা গেছে। তাই কেসটা ক্লোজ করে দেওয়া হয় এবং রানীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কাহিনী তো এখানেই শেষ নয়। এরপর 5 বছর কেটে গেছে। সেই পুলিশ অফিসার কিশোরের অন্য জায়গায় বদলি হয়ে গেছে। সে তার ফ্যামিলির সাথে ট্রেনে করে অন্য জায়গায় রওনা দেয় এবং রওনা হওয়ার সময় স্টেশনের একটা দোকানে তার চোখে পড়ে হঠাৎ করে সেই লেখকের বই দীনেশ পণ্ডিত, এবং সেই লেখকের একটি বই পুলিশ অফিসার কিনে নেয়। এরপর রাতের দিকে সে যখন বইটি পড়ছিল শেষের দিকে তার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছিল। লাস্টের অংশ পড়ে সে বুঝতে পারে আসলে সেদিন মার্ডারটা কে করেছিল। আর এটাও বুঝতে পারে দীনেশ পণ্ডিতের এই বইটি পড়ে সেদিন ঠান্ডা মাথায় খুনটি করা হয়েছিল। এবং এই সময় দেখা যায় আসল সত্যিটা কী ছিল, কে খুন হয়েছিল এবং কিভাবে খুন হয়েছিল। দেখা যায় সেদিন রানী যখন বাসায় একা ছিল তখন নীল বাসায় আসে। আর নীল এসে রানীকে বিভিন্ন বিষয়ে জোরাজুরি করতে থাকে এবং বলে তোমার কিছু ছবি কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু ওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেব। আর ওই সময়ই সেখানে রিশু ফিরে আসে। রিশু নীলকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। সে নীলকে ধাক্কা মারে এবং নীল এবং রিশুর মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। নীল প্রায় রিশুকে গলা চেপে মেরেই ফেলছিল। এই সময় রানী কি করবে বুঝতে না পেরে সে ফ্রিজের মধ্যে একটা বড় মাংসের টুকরো ছিল, সে মাংসের টুকরোটি নিয়ে আসে এবং সজোরে নীলের মাথায় আঘাত করে। নীলের মাথাটা পাশে থাকা পিলারের সাথে জোরে ধাক্কা লাগে এবং দেখা যায় নীল সেখানেই মারা যায়। রিশু চমকে ওঠে এটা দেখে এবং রানী কাঁদতে শুরু করে। রানী বলে এবার তো আমার জেলে যেতে হবে, নীল মারা গেছে। রিশু বলে তুমি ভয় পেও না, এই কুলাঙ্গারটা মারা গেছে বলে তোমাকে জেলে যেতে হবে? একবার ভেবে দেখো তো, আমরা কত ঝড় বিপত্তির পর আবার আমরা কাছে এসেছি, আমরা কত সুখে আছি। আমি এই সুখের সংসার ভাঙতে দিব না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রানী, আর আমি এটাও জানি তুমিও আমাকে প্রচণ্ড ভালোবাসো। চিন্তা করো না, আমি যখন তোমার হাতটি ধরেছি আমি এই হাত ছাড়ব না। আমি তোমাকে কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে পারবো না। তখন রানী বলে তাহলে কি করবে, আমাদের হাতে এখন কি করার আছে? রিশু কিছুটা ভাবার পরে বলে দীনেশ পণ্ডিতের সেই বইটির কথা মনে আছে? বইটা তুমিই দিয়েছিলে আমাকে। রানী বলে না, এটা করা অসম্ভব, আমি তোমাকে কিছুতেই এটা করতে দিতে পারি না। তখন রিশু উত্তেজিত হয়ে পড়ে আর বলে না রানী, এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের হাতে। আমি কিছুতেই আমাদের জীবন শেষ হতে দিতে পারবো না। আমার সুখের সংসার আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রানী, প্লিজ আমার কথাটা মানো। রানী তখন রাজি হয়ে যায়। রিশুকে দেখা যায় একটা বড় দা নিয়ে আসতে এবং সেটা নিয়ে নীলের একটা হাত সে কেটে ফেলে। এরপর সে হাতটা একটা প্লাস্টিকের মধ্যে পুরে নেয়। এরপর দেখা যায় বরফের মধ্যেও সে কিছুক্ষণ তার হাতটা চেপে রাখে এবং সে এটা এজন্যই করে, আমরা যখন আমাদের কোনো হাত বা কোনো একটা অঙ্গ বরফের মধ্যে অনেকক্ষণ রেখে দিই তখন সেই জায়গায় আমাদের সেন্স খুব কম কাজ করে এবং আমরা কম ব্যথা পাই। এরপর রিশু রানীকে বলে আমার এই হাতটা কেটে ফেলো। তারপর সে নিজের মুখে কাপড় গুঁজে দেয় এবং রানীকে বলে আমার হাতটা কেটে ফেলো। রানী কিছুতেই রাজি হয় না, সে কাঁদতে শুরু করে। সে কাঁদতে থাকে আর বলে রিশু আমি এটা কোনোভাবেই করতে পারবো না। রিশু তখন উত্তেজিত হয়ে যায় আর দাটা নিয়ে নিজেই নিজের হাতটা কেটে ফেলে। রিশুর চোখে মুখে রক্ত লেগে যায় এবং কিছুক্ষণের জন্য সে জ্ঞান হারায়। রানী চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তারপর সে তার কাটা হাতটি সেখানে রেখে দেয় এবং চারিদিকে কেরোসিন ছিটিয়ে দেয় আর গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে দেয়। তারপর রিশু রানীকে বলে তুমি বাজারে যাও আর মাংস কেনার ওসিলাতে বাড়ির বাইরে কিছুক্ষণ সময় কাটাও, যতক্ষণ পর্যন্ত এখানে বিস্ফোরণটা না ঘটে। এবং রানী নিশুকে নীলের জ্যাকেটটি পরিয়ে দেয় যাতে করে রিশু তার বাড়ির পাশে নদীতে নামতে পারে। নীলের সেই ড্রেসটি পরে সে পানিতে নামে এবং আশেপাশে যে সিসিটিভি আছে সেগুলোতে যেন তার দেখা যায় আর সবাই যেন বুঝতে পারে নীল ওই নদীতে সেই সময় ছিল। তো এতটা বুদ্ধি করে রানী তখন বাড়ি থেকে বের হয়ে যায় এবং রানীর চোখ মুখ দেখে বোঝাই যায় না ভিতরে এত কিছু ঘটে গেছে। আর রিশু সেখানে কেরোসিনের মধ্যে আগুন লাগিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং পুলিশ অফিসাররা সিসিটিভি ফুটেজে যে ভিডিওটি দেখেছিল সে ভিডিওটিতে স্পষ্ট দেখা না গেলেও সেখানে কিন্তু নীল ছিল না, সেটা ছিল নীলের ড্রেস পরা রিশু। এবং সেখানে প্ল্যানমাফিক বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণে নীলের দেহ সব পুড়ে যায় এবং রিশুর কাটা হাত যেখানে রানীর ট্যাটু ছিল সেই হাতটা যখন জ্বলছিল তখন সেখানে পুলিশ চলে এসেছিল এবং পুলিশ সহ তারা সবাই ধরে নেয় যে
সেই বিস্ফোরণে রিশু পুড়ে গেছে আর নীল পলাতক। সুতরাং রানী যে নীলকে মেরে ফেলেছিল সেই মৃত নীলকেই রিশু তার নিজের খুনের অপরাধী বানিয়ে দেয়, যাতে পুলিশ এটা ভাবে যে রিশুকে খুন করে নীল পালিয়ে গেছে, যাতে সে তার বউয়ের সাথে সুখে শান্তিতে পরবর্তী জীবন পার করতে পারে। এবং এটা পড়ে পুলিশ অফিসার জোরে জোরে হাসতে থাকে। সে বুঝতে পারে কিভাবে রানী এবং রিশু গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে। এবং এই সময় দেখা যায় রানী কোনো একটা জায়গায় চলে গেছে এবং সেখান থেকে সে যখন ট্রেন থেকে নামলো তখন তার পাশে রিশু এসে তার হাতটি ধরে। এখানে দেখা যায় রিশুর একটি হাত কাটা, কিন্তু তার হৃদয়ে ভালোবাসা আছে রানীর জন্য এবং রানীর হৃদয়েও ভালোবাসা আছে রিশুর প্রতি। তো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, এই মুভিটির সম্পূর্ণ গল্পটি আপনাকে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনার কমেন্টটি সুন্দরভাবে উপস্থাপন করা হলে আমি নিজেই তার রিপ্লাই দেব। আর এখনও যারা মুভিজ ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে থাকুন। সো ডু সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল মুভিজ ডক্টর।